সকাল দর্শক, কর্মব্যস্ত একটি সপ্তাহের শেষে শুক্রবারের এই ছুটির সকালে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সোফি নিবেদিত মনের কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরেভ। সপ্তাহের একটি বিশেষ দিনে আপনাদের সামনে আমরা হাজির হয়ে যাই নারীদের অজানা নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। নিঃসন্দেহে সেটি নিঃসংকোচে, নির্দ্বিধায় কিংবা আত্মবিশ্বাসে। নিশ্চয়ই এক কাপ চা, কফি কিংবা মর্নিংয়ের ব্রেকফাস্ট হাতে কিংবা কোনো না কোনো কাজের ফাঁকে পরিবারের সদস্যদের সাথে আমাদের আয়োজনটি উপভোগ করছেন। আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। এই দিবসটিতে কিংবা এই একটি দিনে আমরা আপনাদেরকে নিয়ে কথা বলি, আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা প্রায় বিভিন্ন ধরনের কমপ্লেন শুনে থাকি, বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মুখে। তারা বলে যে পিরিয়ড হবার ঠিক এক সপ্তাহ আগে কিংবা পরীক্ষা কিংবা যে কোনো ধরনের স্ট্রেসফুল কন্ডিশনের আগে আমরা অনেক সময় অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়ি, কিংবা অনেক বেশি পরীক্ষার চাপ কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, কিংবা অনেক সময় অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাই। এগুলো কি কোনো ক্ষতির কারণ কিনা, কী কারণে এটি হয়? আবার অনেকেই যারা কর্পোরেট নারী তারা সহকর্মীকে অভিযোগ করে থাকেন যে প্রায় আমার 2-3 মাস ধরে পিরিয়ড হচ্ছে না, 2-3 মাস পিছিয়ে গেছে পিরিয়ডের ডেটটি। আসলে এটি কি কারণে হয়ে থাকে? এবং পাশের সহকর্মীটি অনেক ক্ষেত্রে বলে থাকেন যে আসলে অফিসের এত বেশি কাজের চাপ, এই কারণে হয়তো এটি হচ্ছে। তবে কোন ক্ষেত্রে এটি আপনার রোগ, কোন ক্ষেত্রে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম এবং কোন ক্ষেত্রে আপনি পিসিওএসে ভুগছেন, প্রত্যেকটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। এবং আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি হরমোনের অজানা গল্প। দর্শক, আমাদের আলোচনায় অংশ নিতে চাইলে আপনি ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভকামনা এবং শুভ সকাল। দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, দর্শক আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন ডাক্তার মাহমুদা ইসলাম স্নিগ্ধা, সহকারী অধ্যাপক, সিটি হসপিটাল লিমিটেড, স্ত্রীরোগ এবং প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছি যে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, মানে এমন অনেক অভিযোগ আসে, বিশেষ করে আমার নিজের জীবনের ক্ষেত্রে যদি আমি বলি, কোনো কাজ করছি, কোনো পরীক্ষার চাপ, কোনো প্রেশার, হঠাৎ করে দেখা যায় অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছি, যেটা হবার কথা নয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এত বেশি এক্সাইটেড হয়ে গেছি, এত বেশি আনন্দিত, কিন্তু আনন্দিত হবার মতো কোনো বিষয় ছিল না আসলে। কিন্তু তথ্য বলছে, বিভিন্ন গবেষণা থেকে উঠে এসেছে যে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম আসলে 200টিরও বেশি উপসর্গ নিয়ে হতে পারে। সেটা আমার ক্ষেত্রে একরকম, আপনার ক্ষেত্রে একরকম, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের উপসর্গগুলো থাকলে আমাদের পরিবারের সদস্যরা বলে তুমি বেশি নাটক করছো, এমন কোনো ঘটনা হবার কথা নয়, আসলেই তুমি বাড়তি ভাবছো। আসলে কতটুকু সত্য প্রত্যেকটি বিষয় আপনার কাছে জানবো, কিন্তু শুরুতেই জানতে চাই যে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমটা আসলে কি? খুব সুন্দর একটা কোশ্চেন এবং খুব আমরা লাইফ টু লাইফে অথবা আমরা যখন চেম্বারে বসতেছি ম্যাক্সিমাম পেশেন্ট, বিশেষ করে যারা ওয়ার্কিং লেডি আছে অথবা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট অথবা স্কুল গোয়িং স্টুডেন্টরাও কিন্তু আমাদের কাছে এই একই সমস্যা নিয়ে আসে, যেটা আমরা পিএমএস বা প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম বলি। যদি আমি ডাক্তারি ভাষায় বলি, এটা সাইকো নিউরো এন্ডোক্রাইনাল একটা ফ্যাক্টস, অথবা এখানটা হয় কি মেনলি শারীরিক, মানসিক এবং আচরণগত একটা পরিবর্তনের সমষ্টি, যেটা আমরা প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম হিসেবে বলে থাকি। এবং এটা কখন শুরু হচ্ছে? এটা সাধারণত দেখা যায় যে মাসিক শুরু হওয়ার আগে বা পিরিয়ড শুরু হওয়ার আগে 5 থেকে 10 দিন আগে শুরু হচ্ছে, এবং যেই মাত্র আমার মেনস্ট্রুয়েশনটা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটা ডিজলভ হয়ে যাচ্ছে। তো মেনলি আমাদের কাছে কি কমপ্লেন নিয়ে আসে বা কখন মনে করতেছে যে হ্যাঁ আমার একটু ডাক্তার কাছে যাওয়া প্রয়োজন, দেখা যায় যে ম্যাক্সিমাম পেশেন্ট বা রোগী বলতেছে বা কাউন্সিলিংয়ের সময় আমাকে জিজ্ঞাসা করতেছে আমার খুব মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে, অথবা আমার কনসেন্ট্রেশন আমি ধরে রাখতে পারতেছি না, অথবা এতই ইরিটেবল হয়ে যাচ্ছে বা এতই এংজাইটি ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, সে সবার সাথে একটা মিসবিহেভ করতেছে এবং দেখা যাচ্ছে তার ঘুমের একটা প্রবলেম হচ্ছে। এই টাইপের মানসিক একটা সমস্যার ফ্যাক্টের মধ্যে পড়ে যাচ্ছে, মানে মেজাজ এত বেশি খিটখিটে হয়ে যায় যেটির কারণে আসলে নিজের অনেক সময় নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে না নিজের রাগকে। অনেক সময় অনেকের সঙ্গে অনেক অতিরিক্ত বেশি বাজে আচরণ করে ফেলে এবং পরবর্তীতে সে রিগ্রেটও করছে। এই ধরনের অভিজ্ঞতা রয়েছে এবং মুড সুইং করছে, খুব বেশি মুড সুইং করছে। এবং এই টাইমটাতে কিছু শারীরিক পরিবর্তনে দেখা যাচ্ছে। অনেকে বলে যে না আমার খুব ব্রেস্ট পেইন হচ্ছে বা স্তনে খুব ব্যথা হচ্ছে, অথবা জয়েন্ট পেইন হচ্ছে, অথবা কোমরের নিচ থেকে খুবই একটা লো ব্যাক পেইনের মতো হচ্ছে। এবং মাঝে মাঝে দেখা যায় যে আমি নর্মালি যে আংটিগুলো পরছি বা জুয়েলারিগুলো পরছি সেগুলো হচ্ছে টাইট ফিটিং হচ্ছে, কারণ ওই টাইমটাতে আমার একটু ওয়েট গেনের মতোই হচ্ছে। ঠিক আছে, এই কমপ্লেনগুলো নিয়ে আসে। এগুলো একদমই স্বাভাবিক। 60 to 70% কেসে আমাদের এগুলো ট্রিটমেন্ট পর্যন্ত যেতে হয় না। মানে এই যে আবেগপ্রবণ হয়ে যাওয়া কিংবা অতিরিক্ত খিটখিটে মেজাজ হওয়া, এটা পেছনে আসলে কি কারণ? আমরা তো দেখছি যে বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে, আমাদের
জীবনযাত্রার উপর এটার প্রভাব পড়ছে, কিন্তু কেন হচ্ছে এটা নিয়ে কিন্তু আমরা অনেকে বুঝি না, একটু জানতে চাই। আসলে আমাদের নারীদের যে ধরনের হরমোনাল জিনিস থাকে সেই জিনিসগুলো হচ্ছিল কি মেনস্ট্রুয়েশনের আগে, ঠিক ওভুলেশনের পরে আমরা বলি, তো ওই টাইমটাতে খুব ইমব্যালেন্স হয় বা ওঠানামা করে আমরা যেটা বলি। আমরা বেসিক্যালি অনেকেই শুনে থাকি ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কথা। এই টাইমটাতে ইস্ট্রোজেন প্রজেস্টেশনে একটা ইমব্যালেন্স হয়, ওঠানামা করতে থাকে। এটার ফলে মস্তিষ্কে যে কিছু নিউরো এন্ডোক্রাইনাল হরমোন আছে সেগুলো যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে সেরোটোনিনের উপর একটা প্রভাব ফেলে। তার কারণে হয় কি মানসিক এবং মেজাজ বা একটা আবেগের উপর একটা প্রভাব বিস্তার করে। তখনই কিন্তু এই সিমটমগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এটার আমরা যদি বলি ট্রিগারিং ফ্যাক্টর, আমাদের যে ডে টু ডে লাইফের একটা স্ট্রেসফুল কন্ডিশনে আছে অথবা যে মেন্টাল প্রেশার আছে বা স্ট্রেস কন্ডিশন আছে, সেগুলো হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং দেখা গেছে যে অনেক সময় হয় কি আমাদের রিপ্রোডাক্টিভ এজে 30 ইয়ার্সের পর থেকে এই সিমটমগুলো আমরা বেশি পাই। এবং আমরা বলে থাকি বিয়ের পরে স্ট্রেসটা অনেক বেশি থাকে, চাইল্ড বিয়ারিং একটা এজ, ওই টাইমে যদি ওয়ার্কিং লেডি থাকে তার দুই সাইডেরই একটা স্ট্রেস থাকে, তো জিনিসটা তখন একটু বেশি প্রকোপ আকার ধারণ করে থাকে। এবং যেগুলো নিয়ে আমরা আসলে পরিবারের সদস্যরা কখনো ওই সময়টিতে ওই নারীটিকে কখনো মানসিক ওই সাপোর্টটা দেয় না, কারণ আমরা বোঝারই চেষ্টা করি না যে কি কারণে মুড সুইং করছে, কি কারণে অতি আবেগের বহিঃপ্রকাশ হবার মতো কারণ আদৌ রয়েছে কিনা। আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছে, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, দর্শক আমাদের আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলেই যে কোনো ধরনের শারীরিক সমস্যা, বিশেষ করে হরমোনাল যে কোনো ধরনের অজানা তথ্য যদি আপনি জানতে চান, যেটি আপনার শরীরে ঘটছে কিন্তু আপনি চাইলে কারোর সঙ্গে বহিঃপ্রকাশ করতে পারছেন না, এই বিষয়গুলো নিয়ে ফোন করতে পারেন টেলিভিশনে স্ক্রলে দেখানো নাম্বারে। ম্যাম, যেমনটি বলছিলাম যে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম আসলে এগুলো তো আমাদের প্রত্যেকের জীবনে ঘটছে, এই উপসর্গগুলোর কথাও বললাম, কিন্তু কোন ক্ষেত্রে আমরা এই উপসর্গগুলো নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাব? আচ্ছা, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমের এটা নর্মাল, আগেই বলে দিয়েছিলাম। তো 60-70% কেসেই আমার কোনো কিছু লাগে না, জাস্ট কাউন্সিলিং, একটু লাইফস্টাইল মডিফিকেশন। বাট এটা যখন গুরুতর রূপ ধরে তখন আমরা বলি পিএমডিডি, মানে প্রিমেনস্ট্রুয়াল ডিস্ট্রফিক ডিসঅর্ডার। এখানে কি হয়, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমের যে জিনিসগুলো ছিল, যে খুবই ডিপ্রেশন বা আবেগ প্রবণতা অথবা এংজাইটি অথবা হচ্ছে যে মেন্টাল ইরিটেবিলিটি এতই প্রকোপ আকার ধারণ করে যে সে তার ডে টু ডে লাইফের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো হ্যাম্পার হচ্ছে। মানে তার একদমই ওয়ার্কিং স্টেশনে যেতে ইচ্ছা করতেছে না, স্কুলে যেতে ইচ্ছা করতেছে না, খুব ল্যাথার্জিক মুড, ইভেন অনেক সময় দেখা যায় সেলফ হার্ম করারও একটা প্রবণতা থাকে। আচ্ছা, তখন হচ্ছে লাগে অ্যাকচুয়ালি আমাদের ডাক্তারের কাছে অবশ্যই পরামর্শ নিতেই হবে। কিন্তু আমি যদি আমার লাইফের কথা একটু আপনাকে জানাই, অনেক নানা ধরনের উপসর্গের মধ্য দিয়ে তো আমরা যাই, কিন্তু একটা স্পেসিফিক সিনড্রোম আমার মধ্যে স্পেসিফিক ভাবে হয়, যদি আমি একটু লাইভে আপনার সঙ্গে শেয়ার করি। ঠিক মেনস্ট্রুয়েশনের 5 থেকে 7 দিন আগে আমার হঠাৎ করে মিষ্টির প্রতি আকৃষ্টতা বেড়ে যায়, চকলেট খাওয়ার একটা প্রবণতা তৈরি হয়, এবং এটির কারণে আমার পরিবারের সদস্যরা আমাকে ডেজার্ট মনস্টার বলে ডাকে অনেক সময়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি কোনো একটি বিজ্ঞাপন দেখছি, এত বেশি আবেগ আপ্লুত হয়ে পড়েছি যে আমার চোখ দিয়ে পানি পড়ছে। তা আমাকে বলে অনেক সময় যে অতিরিক্ত নাটক করছো, একদমই কিন্তু বোঝার চেষ্টা করে না। তো এই জায়গাটাতে পরিবারের সদস্যদের কোনো বিশেষ ভূমিকা রয়েছে কিনা, এবং আপনি যে উপসর্গগুলোর কথা বললেন সেলফ হার্ম পর্যন্ত করে ফেলছে শুধুমাত্র একটি উপসর্গ নিয়ে, একটি সিনড্রোম নিয়ে, আমরা তো সিনড্রোমই বলছি এটিকে, রোগের বহিঃপ্রকাশ, কিন্তু কখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাবেন ওই তরুণীকে, সেটা হোক অফিস কলিগ, হোক শিক্ষার্থীর সহকর্মী, কিংবা আরো একজন শিক্ষার্থীর বান্ধবী কিংবা পরিবারের সদস্য, আসলে যাওয়া কতটুকু জরুরি এবং না গেলে আদতে কি হতে পারে? আচ্ছা, খুবই সুন্দর একটা কথা। শুধু আমি বলবো যে যেহেতু আমরা লাইভ প্রোগ্রামে, আমি আমার কথাও কিছু শেয়ার করি, কারণ দেখা যাচ্ছে আপনার যেমন ক্র্যাভিং হয় মিষ্টির প্রতি, আমার সময় অনেক সময় দেখা যায় যে ত্বকের প্রতি খুব ক্র্যাভিং হয়। তো এটা একদমই স্বাভাবিক আর নর্মাল। এবং দেখা যায় যে এই টাইমটাতে যখন আমার এতই ল্যাথার্জিক লাগে, আমি একটা চেম্বার করব বা অফিসে যাব, ওই টাইমটাতে মনে হয় না ঘুমায় থাকাও খুব ভালো। তখন আসলে হয় কি যে আমাদের মা খালারা বা আগে যারা ছিল তারা বলে আরে আমাদেরও তো আগে এরকম হয়েছে, কিন্তু এইটা তো তখন নর্মাল ছিল। বাট তারা তো কাজ করতো, বাট এগুলো কখনোই দেখা যাচ্ছে যে কেয়ার করতো না। বাট এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, তো এখন সবাই এটা একটু কেয়ারিং করে। কিন্তু এটাকে অভিনয় বলা বা হাইপার সেন্সিটিভিটি, যে আমি একটুতেই সেন্সিটিভ, ঠিক আসলে তা না। এগুলো আসলে আমাদের হরমোনাল জনিত কারণগুলোতে, এই জায়গাগুলোতে আমাদের আসলে মেন্টাল সাপোর্ট দরকার। নাহলে হয় কি যে যখন আমার প্রত্যেক মাসেই মেনস্ট্রুয়েশন হচ্ছে বা পিরিয়ড হচ্ছে, এই জিনিসটা আরো তীব্র আকার ধারণ করে। তো এটার সাথে হয় কি একটা মেন্টাল ডিসঅর্ডার রিলেটেড হয়ে যাবে। এটাকে কি আমরা প্রিমেনস্ট্রুয়াল ডিফেক্টিভ ডিসঅর্ডার বলছি? ডিফেক্টিভ ডিসঅর্ডার বলছি। এবং হবে কি যে সেলফ হার্মের মতো অবস্থা, অথবা হচ্ছে আমার কোনো কলিগের সাথে অথবা আমার ফ্যামিলির কারোর সাথে আমি খুব খারাপ ব্যবহার করলাম,
সবসময় রিগ্রেট করে তো সেটা সর্ট আউট করা যায় না। তো এই যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপগুলা বা আমার যে ওয়ার্কিং স্টেশনের রিলেশনশিপগুলো এগুলো খুবই খারাপ হয়। তো যখনই এই জিনিসগুলা প্রত্যেক মাসে আগের চেয়ে আরেকটু বেশি আরেকটু দেখি হয়তো ঠিক হয়ে যাবে, অথবা আমি তাকে একদমই কেয়ার করছি না বা তাকে কোনোভাবে আমি সাপোর্ট দিচ্ছি না, তখন সে কিন্তু একটা ডিসঅর্ডারের মধ্যে চলে যাবে। তখন কিন্তু তাকে আমাকে দেখা যাচ্ছে যে জিনিসটা আমি নর্মাল কাউন্সেলিং বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে চেঞ্জ করতে পারতাম, আমাকে মেডিসিন পর্যন্ত যেতে হচ্ছে বা একটা কাউন্সেলিং বিহেভিয়ারাল থেরাপির পর্যন্ত যেতে হচ্ছে। আলটিমেটলি তারই কিন্তু লস হচ্ছে। মানে এই কারণে কি শুরু যখন হবে একটা নির্দিষ্ট সময়ের মাঝে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসককে জানানো উচিত সমস্যাগুলো হচ্ছে আমার মাঝে। কিন্তু এই যে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমে যে আসলে উপসর্গগুলো হয় সেগুলো নিয়ে আসলে পারিবারিকভাবে একটা সাপোর্টও কিন্তু অনেক বেশি জরুরি, কিংবা এনভায়রনমেন্টাল আমরা যে পরিবেশে থাকি পরিবেশগত একটা সাপোর্ট ওয়ার্কিং এনভায়রনমেন্টে হতে পারে, ইউনিভার্সিটি এনভায়রনমেন্টে হতে পারে, প্রত্যেকের ক্ষেত্রে। আমার আশেপাশে যে মানুষগুলো আছে আমাকে ঘিরে আছে তাদের সবার একটা সাপোর্ট দরকার, একটা ওয়েল মেন্টালিটি দরকার যে হ্যাঁ আমার হচ্ছে, হয়তো 1-2 বার সে আমাকে সাপোর্ট দিলে কিন্তু পরবর্তীতে আমি বুঝে নেই যে এটা আমার স্বাভাবিক অবস্থা, এটা হবে, আমি আগে থেকেই প্রিপেয়ার থাকি, তাহলে এই জিনিসটা খুব তীব্র আকার ধারণ করছে না এবং দেখা যাচ্ছে এটাতেই আমার একটা থেরাপি হয়ে গেছে। একদমই। একটা বিষয়ে ক্ষেত্রে আমি বলতে চাই যে এমন অনেক তরুণীরা রয়েছে স্কুলে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, কিংবা কর্মজীবী নারী, তারা অভিযোগ করছে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত যে 2-3 মাস ধরে পিরিয়ড হচ্ছে না, পিরিয়ডের ডেট কি কারণে 2-3 মাস পিছিয়ে গেল, এটি নিয়ে এক একজন এক একভাবে আসলে ব্যাখ্যা করতে চায়। দেখা যায় প্রাথমিক অবস্থায় 2-3 মাস পিছিয়ে যাওয়ার কারণে এটি নিয়ে আসলে আপনাদের শরণাপন্ন হচ্ছে না। মানে এটা কি কোনো রোগের বহিঃপ্রকাশ কিনা? হ্যাঁ, এটা আমরা যেটা বলি ইরেগুলার মেনস্ট্রুয়েশন অথবা ইনফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন, মানে হচ্ছে যে আমার মাসিকটা যেটা আমার প্রত্যেক মাসে হওয়ার কথা সেটা না হয় আমার 2-3 মাস পর পর হচ্ছে, এবং এটার কিন্তু অনেকগুলা কারণ থাকে। তো অনেকগুলা কারণের মধ্যে আমার হরমোনাল জনিত কারণটা অনেক বেশি থাকে, এবং ওভারিয়ান যদি কারণ বলি একদম কমন কারণ এখনকার যুগে যে কেসগুলো আমরা পেয়ে থাকি একদম ইয়ং জেনারেশন পিপলগুলোতে, তারা হচ্ছে পিসিওএস যেটা আমরা বলি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, বা এখন এটা নতুন নাম করা হয়েছে PMOS, মানে হচ্ছে পলিএন্ডোক্রাইনাল মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। ঠিক আছে, এটা একটা অন্যতম একটা কারণ। এছাড়া অনেকগুলো কারণ আছে, যেমন থাইরয়েডের কোনো সমস্যা থাকলে অথবা প্রোল্যাকটিন হরমোন জনিত কোনো সমস্যা থাকলে অনেক সময় আমার কোনো সমস্যাই পাই না, যেটা আয়াট্রোজেনিক আমরা বলতে পারি। কিন্তু এই এত সমস্যাটি যে ইরেগুলার পিরিয়ড, আমরা সেটাকে পিসিওএস বলছি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা কিন্তু সাম্প্রতিক সময়ে আগের চাইতে অনেক বেশি বেড়ে গিয়েছে তরুণীদের মাঝে, বিশেষ করে ইউনিভার্সিটিতে যারা পড়ছে তাদের মধ্যে প্রায় হামেশাই আমরা এই ধরনের উপসর্গের কথা শুনে থাকি, এবং দেখা যায় প্রায় 1-2 পরপর প্রত্যেকটি বাড়িতে এই ধরনের উপসর্গ নিয়ে কোনো না কোনো তরুণী রয়েছে। আসলে কেন বাড়ছে এটি? আচ্ছা, এটার এক্সাক্ট ইটিওলজি যেটা বলি, আমাদের ওরকম কোনো ইটিওলজি বা কারণগুলো জানা যায় না, জাস্ট আমরা কিছু জিনিস বলি যে জেনেটিক্যাল কারণে, তার ফ্যামিলিয়াল থেকে বা ফ্যামিলি কারো ছিল, মা, খালা অথবা নানি, এরকম কারো কাছ থেকে জেনেটিক্যালি সে পেয়ে আসতেছে। আর এনভায়রনমেন্টাল কারণগুলো এখন খুব প্রকোপ আকার ধারণ করে, যেমন মেন্টাল স্ট্রেসটা অথবা ফুড হ্যাবিটটা, যেমন আমরা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড যেগুলো খাচ্ছি সেগুলো কিন্তু পিসিওএস এর উপর করে। আর এটা আছে মেটাবলিক যে ডিসঅর্ডার, যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স, এইগুলোতেও কিন্তু আমাদের এই পিসিওএস এর জন্য একটা অন্যতম কারণ বলে থাকি আর কি। তাহলে কি করে বুঝবে, মানে শুধুমাত্র 2-3 মাস পিছিয়ে গেল, 2-3 মাস ধরে অ্যাবসেন্ট একদমই পিরিয়ড, এটার মাধ্যমে কি বোঝার উপায় নাকি আর কোনো উপায় রয়েছে? এটার সাথে আমরা পিসিওএস ওই যে বললাম পলিএন্ডোক্রাইনাল মেটাবলিক সিনড্রোম, তো এটার সাথে আরো কিছু সিমটম থাকে, যেমন হচ্ছে যারা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে বাট হচ্ছে গিয়ে মেনস্ট্রুয়েটিং ওমেন, এবং যার হচ্ছে গিয়ে বিয়ে হয় নাই, সেই পেশেন্টগুলো কীভাবে নিয়ে আসে আমাদের কাছে। তার প্রথমে একটা কমপ্লেন থাকে যে না, তার মাসিকটা খুবই অনিয়মিত হচ্ছে, 2-3 মাস পরপর, 2-3 মাস পরপর যখন হচ্ছে তখন আবার খুব হেভি ব্লিডিং হচ্ছে, সাথে হচ্ছে যে তার হঠাৎ করে ওয়েট গেইন হয়ে গিয়েছে, অথবা তার এমন আনইউজুয়াল জায়গায় হচ্ছে গিয়ে হেয়ার গ্রো করছে, যেমন আপার লিপ বা অন্যান্য জায়গাগুলোতে যেখানে থাকার কথা না, কিন্তু মাথার চুল আবার কম পড়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে একটি প্রবলেমগুলো নিয়ে আসতেছে। এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে বিফোর ম্যারেজ, এই প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে আসতেছে। আফটার ম্যারেজ এই প্রবলেমগুলো তো থাকছে, এবং মেইনলি যে প্রবলেমটা নিয়ে আসতেছে যে ম্যাডাম আমি বাচ্চা নিতে চাচ্ছি, আমার বাচ্চা হচ্ছে না। মানে এই একটা জায়গায় প্রশ্ন, আসলে আতঙ্ক, কিংবা পরিবারের আসলে প্রত্যেকটি মায়ের যখন পিরিয়ডটা ইরেগুলার হচ্ছে একটা দ্বিধা কাজ করে, গর্ভবতী হতে পারবে কিনা, এই প্রশ্নটি রাখবো। এবং সেই সাথে বলতে চাই যে যখন আপনি বলছেন যে 2-3 মাস পর যখন পিরিয়ড হচ্ছে, হ্যাভি ফ্লো নিয়ে ব্লিডিং হচ্ছে,
অনেক বেশি ফ্লো হলে আমরা সবসময় আতঙ্কিত থাকি যে লিকেজের কোনো ভয় থাকছে কিনা, কারণ আমরা ঢাকা শহরে যে পরিমাণ ট্রাফিক জ্যাম, সেই সাথে দীর্ঘ সময় ইউনিভার্সিটি স্টুডেন্টদের পরীক্ষা দিতে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অফিসে বসে দীর্ঘ সময় কাজ করছি, বসের সাথে আসলে মিটিং কিংবা কোনো প্রেজেন্টেশন, লিকেজ হবার ভয় থেকে সুরক্ষা দেবার জন্য একটু জানিয়ে রাখি যে এই জায়গায় 6 গুণ শোষণ ক্ষমতা সম্পূর্ণ স্যানিটারি ন্যাপকিন নিয়ে এসেছে সোফি। খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে সমস্ত কর্মজীবী নারী এবং শিক্ষার্থীদের জন্য। এবং জানবো বিস্তারিত যে গর্ভবতী হবার কোনো শঙ্কা রয়েছে কিনা বা আদৌ হতে পারবে কিনা পিসিওএস এর রোগীরা। তবে সবাই হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, সোফি মনের কথা অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সোফি নিবেদিত মনের কথা অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ এবং আমার সাথে আছেন ডাক্তার মাহমুদা ইসলাম স্নিগ্ধা। বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যে বিষয়টি রেখে বিরতিতে গিয়েছিলাম যে আমরা 2-3 মাস যখন পিরিয়ড হচ্ছে না, হ্যাভি ফ্লো এর একটা আতঙ্ক থাকে, পিরিয়ড হলে লিকেজ হবে কিনা এই ধরনের একটি টেনশন থাকে। 6 গুণ শোষণ ক্ষমতা সম্পন্ন প্যাড ব্যবহার করাটা খুব জরুরি, যাতে করে লিকেজ থেকে আমরা সুরক্ষিত থাকতে পারি। এই জায়গাটাতে যেমন সোফি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি দুর্গন্ধ হবার একটা প্রবণতা থাকে। সবসময় আমাদের ভিতরে একটা স্ট্রেস কাজ করে যে আসলে যদি পিরিয়ডের কারণে কোনো দুর্গন্ধ ছড়ায়, তাতে করে আশেপাশের মানুষের থেকে আমি কি করে সুরক্ষিত থাকবো। 3 গুণ প্রাকৃতিক নির্যাত সম্পূর্ণ স্যানিটারি ন্যাপকিন, এটিও সোফির মাঝে আছে। এটা নিয়ে আলোচনা শুরু করব এবং আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম যে যে স্যানিটারি ন্যাপকিন আমরা আসলে ব্যবহার করছি, অবশ্যই জায়গাটাতে সচেতন থাকা প্রয়োজন, কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে আসলে গর্ভবতী হতে পারবে কিনা নাকি বন্ধ্যাত্বের দায় রয়েছে, এই বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। আমরা অ্যাকচুয়ালি ইনফার্টিলিটি যে কেসগুলো পাই ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে হ্যাঁ পিসিওএস একটা ভূমিকা রাখতেছে, বাট পিসিওএস হলেই যে আমি মা হতে পারবো না, গর্ভবতী হতে পারবো না, এই ধারণাটা একদম ভুল। কারণ পিসিওএস এমন একটা জিনিস যে আমাকে আগে পিসিওএস সম্পর্কে জানতে হবে। পিসিওএস কি বা পিএমওস কি যেটা আমরা বলতেছি, প্রত্যেক মাসে কিন্তু আমার একটা ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু আসে। সেই ডিম্বাণুর কারণে কিন্তু শেডিংটা হয়ে আমার মেনস্ট্রুয়েশন হচ্ছে, এবং এই ডিম্বাণুটাই দরকার কিন্তু হচ্ছে আমার গর্ভবতী হওয়ার জন্য। বাট পিসিওএসে অনেকগুলো হরমোন একসাথে কাজ করে বা অনেকগুলো হরমোন একটা ইমব্যালেন্স আছে, যেটার কারণে দেখা যায় এই ডিম্বাণুটা আমার আসে না প্রতি মাসে। সেটা একটা নির্দিষ্ট আকার পর্যন্ত যে অফ হয়ে যাচ্ছে 2 to 9 মিলিমিটারের মধ্যে। এরপর কিন্তু ডিম্বাণুটা যখন না আসতেছে তখন কিন্তু আমার মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডটা হচ্ছে না। এবং এই যে পিরিয়ডটা হচ্ছে না, তো এখন যে ডিম্বাণুটা না থাকবে তাহলে কিন্তু আমি কনসিভ করতে পারতেছি না। কিন্তু আমরা কিছু ট্রিটমেন্ট দিই, বিশেষ করে ফার্স্টেই আমরা যে ট্রিটমেন্টগুলোতে যাই যে কাউন্সিলিং করা এবং হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করা। এখানে যদি আমরা বলি যে পিসিওএস হচ্ছে যে আপনার ওয়েট গেনের কারণে পিসিওএস হতে পারে, আবার পিসিওএস হয়ে কিন্তু অনেক সময় ওয়েট গেন হয়। কিন্তু ওয়েটটা যদি আমি 5 to 10% যদি কমায় ফেলতে পারি, আমার কিন্তু মেনস্ট্রুয়েশন রেগুলেশনটা হয়ে যাচ্ছে, তাহলে অ্যাটলিস্ট আমার ডিম্বাণুটা আসতেছে। তাহলে আমি কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন এবং হচ্ছে ওয়েট লস করেই কিন্তু পিসিওএস ট্রিটমেন্ট দিতে পারি। এবং এরপরে যদি না হয় তখন হচ্ছে গিয়ে আমরা মেনস্ট্রুয়েশনটা রেগুলেশন করে কিছু ওষুধের মাধ্যমে, তারপর হচ্ছে গিয়ে আমরা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ অথবা অনেক সময় ন্যাচারালি জাস্ট হচ্ছে মেনস্ট্রুয়েশন রেগুলেশন করি, আমরা বলি আপনি ন্যাচারাল ট্রাই করতে থাকেন, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়েও যায় কিন্তু। তো এটা অ্যাকচুয়ালি সঠিক পরামর্শ এবং সঠিক ওষুধ দরকার, যার কারণে আমি আমার বন্ধ্যাত্বতা ওভারকাম করতে পারি। কিন্তু মানুষের মনে থাকে যে না, আমার হয়তো পিসিওএস হয়েছে অথবা পিএমওএস হয়েছে, আমি হয়তো আর মা হতে পারবো না। আসলে এই ধারণাটা একদমই ভুল। একদমই, কিন্তু মা হতে পারবেন যদি তিনি সুরক্ষিত রাখেন নিজেকে। সুরক্ষিত কতটুকু রাখতে পারছেন সেটাও একটা বড় প্রশ্ন। আমি একটু জানবো যে আমাদের জীবনযাত্রায় এমন কি কোনো পরিবর্তন আনা জরুরি কিনা, যেটি আসলে নিজেদেরকে সুরক্ষা দেবে এবং পিসিওএস এর যে আসলে ঝুঁকি সেটা থেকে নিজেকে মুক্ত রাখবে। হ্যাঁ, আমার আসলে আমরা ফার্স্টেই কাউন্সিলিং অথবা লাইফস্টাইল মডিফিকেশন বলি। যখনই একটা পেশেন্ট চলে আসতেছে আমাদের কাছে, আমার ইরেগুলার মেনস্ট্রুয়েশন হচ্ছে, আমার হঠাৎ করে ওয়েট গেইন হয়ে যাচ্ছে, অথবা আমি অনেক দিন হয়েছে বিয়ে হয়েছে, আমি বেবি নিতে পারতেছি না, তো প্রথমেই হচ্ছে গিয়ে তার আমরা বলি সাধারণত যে সপ্তাহে 30 মিনিট করে প্রতিদিন হাঁটা বা ব্যায়াম করা, অথবা একটু ইয়োগা করা, অথবা হচ্ছে গিয়ে হাইড্রেশনটা মেনটেন করা, পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া, এবং একটা সুষম বা ব্যালেন্স ডায়েট যেটা আমরা বলে থাকি, প্রোটিন সমৃদ্ধ শাকসবজি, ফ্রেশ সালাদ, এই জিনিসগুলো ইনটেক করা, এবং কিছু জিনিস একদম পরিহার করা, যেমন হচ্ছে জাঙ্ক ফুড টাইপের বা ফাস্ট ফুড টাইপের,
অথবা অতিরিক্ত লবণ, অতিরিক্ত চিনি এবং ক্যাফাইন জাতীয় জিনিসপত্রগুলো এগুলো একটু অ্যাভয়েড করতে হয়। তাহলে কিন্তু আমার এই মেনস্ট্রুয়েশনটা যখন রেগুলেশন হয়ে যায়, আমার মেন্টাল স্ট্রেসও কিন্তু কমে যাচ্ছে। মেন্টাল স্ট্রেসও কিন্তু পিসিওএস এর উপর কাজ করতেছে, মানে সবকিছুই ভাইস ভার্সা হিসেবে কাজ করে। যে জিনিসটা আমাকে রিলিফ করবে, আলটিমেটলি কিন্তু আমি মেন্টালি রিল্যাক্স থাকলে আমার ফিজিক্যালি কিন্তু আমি অনেক রিল্যাক্স থাকতে পারি, অনেক কিছু কিন্তু আমার কন্ট্রোলে চলে আসে। তো এই জিনিসগুলো করলে দেখা যায় যে আমার ডে টু ডে লাইফটা কিন্তু খুবই রিল্যাক্সিং হয়ে যায় এবং খুব সুন্দরভাবে স্মুথলি চলে। একটা বিষয় আমি খেয়াল করেছি যে এখন তরুণ প্রজন্মের মাঝে যে পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডেভেলপ করার যে প্রবণতা তৈরি হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওজনাধিক্যতা রয়েছে, অতিরিক্ত ওজন রয়েছে তাদের শরীরে, এবং আরেকটি বিষয় তাদের অনেক বেশি ফাস্টফুড খাবার একটি প্রবণতা আছে। দেখা যাচ্ছে বাসায় থাকলেও ফাস্টফুড খেতে চাচ্ছে, আবার ফ্রোজেন যেটা ফুড একদম সেটা কিনে নিয়ে এসে বাসায় নিজের মতো করে বানিয়ে ফেলছে, আবার রেস্টুরেন্টে খাওয়ার এক ধরনের প্রবণতা, প্রতিদিন রেস্টুরেন্ট এবং টিফিনের ফাঁকেও ওই ধরনের হেভি ফুড, জাঙ্ক ফুড খাওয়ার এক ধরনের প্রবণতা রয়েছে। এবং সেই সাথে আমরা আগে যেমন আমাদের যে লাইফস্টাইল ছিল, এখন তো সেডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গিয়েছি, আগের মতো ওই জীবনযাপন আমরা করছি না যেখানে কায়িক পরিশ্রম রয়েছে। সপ্তাহে প্রতিদিন অন্তত 30 মিনিট যদি আমরা হাঁটতে পারি, এটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের ক্ষেত্রে। আমি একটু আপনার সঙ্গে যোগ করলাম এই বিষয়গুলো। একটু জানতে চাই, আমরা তো লাইফস্টাইল মডিফিকেশন করার কথা বললাম, পাশাপাশি আমাদের আসলে ট্রিটমেন্ট সম্পর্কে জানাটাও খুব জরুরি। ট্রিটমেন্টের কথা এলে মা খালাদের একটি প্রশ্ন চলে আসে, পিসিওএস মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। একজন তরুণী মাত্র 18 বছর বয়স, 20 বছর বয়স, এর মাঝে তার যখন এই অসুখটা হয়, তাকে আপনারা সাজেস্ট করে থাকেন যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেতে হবে। মারা সবচেয়ে বেশি রেস্ট্রিকশনে রাখে যে না, কোনোভাবে এই মেডিসিন কেন খাবে। একটা আসলে ট্যাবু রয়েছে আমাদের সমাজে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল মানেই একজন বিবাহিত নারী খাবে, অবিবাহিত নারী কোনো রোগের কারণে এটি খেতে পারবে না। এই ট্যাবুটা ভাঙাটা কত জরুরি এবং কি কারণে আপনারা এই মানে ট্রিটমেন্টটা আসলে দিয়ে থাকেন, জানবো বিস্তারিত একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে, কি সমস্যা বলুন। জি, আমি সাগর থেকে বলছি। আমরা শুনছি। তো ম্যাডাম, ওই যে আমার ওয়াইফ বয়স 40। জি। তো বাচ্চা আমার দুইটা, একটা ক্লাস 9-এ, একটা ক্লাস 3-তে। তো আমার ওয়াইফের মাঝে মধ্যে মাসে 2বার পিরিয়ড হয় আর কি। 40 বছর বয়স, আচ্ছা। কতদিন ধরে এই সমস্যা হচ্ছে? এটা এই 2-1 মাস আগে হয়েছে এবং গত মাসে হয়েছে। এটা কেন হয় ম্যাডাম, একটু জানতে চাই। কোনো আলট্রাসোনোগ্রাম করা হয়েছিল কিনা এর মধ্যে? ওজন কত একটু জানাবেন? না, না হয়নি। আচ্ছা, ওজনটা সম্পর্কে একটু জানবো, যে ওজন কত আছে? ওজন 55 কেজি। 55 কেজি, আচ্ছা। জি, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। যেমনটি বলছিল আসলে যে 1 মাসে 2বার পিরিয়ড হলে এটি কোনো ক্ষতির কারণ কিনা, শঙ্কার কোনো বিষয় রয়েছে কিনা? আচ্ছা, 1 মাসের মধ্যে 2বার পিরিয়ড হওয়া এবং তার কিন্তু টাইম ডিউরেশন বললো যে গত 2 মাস যাবত, ঠিক আছে। তো অনেক সময় হয় কি যে 1 মাসের মধ্যে 2বার পিরিয়ড হওয়া যদি ইনফ্রিকুয়েন্ট না হয়, মানে অনেকেই দেখবে যে হ্যাঁ গত 1 বছর যাবতই কিন্তু আমার প্রত্যেক মাসে 2বার করে পিরিয়ড হচ্ছে, 3বার করে পিরিয়ড হচ্ছে, এরকম যদি হয় তাহলে অবশ্যই আমাকে এটা সর্ট আউট করতে হবে। আর যদি 2 মাস হয় বা 1 মাস হয় যে এই মাসটাতে আমার 1 মাসে 2বার হয়ে গেল, তাহলে আমরা একটু অবজারভেশনে রাখতে পারি। কিন্তু এটা যখন বেশি হবে অথবা তার এই ব্লিডিংটা 1 মাসের মধ্যে 2বার করে হচ্ছে এবং হয়ে 8 দিন, 10 দিন, 15 দিন থাকছে, কোনোভাবে কমছে না ওষুধ ছাড়া, তাহলে আমাকে এটা সর্ট আউট করতে হবে যে সে এনিমিক হয়ে গেল কিনা। এবং সাথে অনেকগুলা কারণ থাকতে পারে। যদি আমরা দেখি যে থাইরয়েডের কোনো সমস্যা থাকতে পারে তার, অথবা ইউটেরাসে আমার কোনো ফাইব্রয়েড ইউটেরাস, অথবা আমরা বলি অ্যাডেনোমায়োসিস, এই প্রবলেমগুলো যখন থাকে তখন কিন্তু 1 মাসের মধ্যে 2বার ব্লিডিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং এটা একটু সর্ট আউট করতে হবে। এবং এই যে এজ 40 বছর এটার কথা উল্লেখ করেছে, এই সময়টিতে আসলে বেশ কয়েকটা টিউমার, আপনি যেমনটি বলছিলেন যে ফাইব্রয়েড ইউটেরাস, এটি হবার কিন্তু ঝুঁকিটা অনেক মাত্রায় বেশি। এবং সেই সাথে পিসিওএস হলো কিনা বা অন্য কোনো জটিলতা কিনা, অবশ্যই ফাইন্ড আউট করার বিকল্প কিছু নেই। কিন্তু 2 মাস ধরে পরপর এই ধরনের জটিলতা হচ্ছে, অবশ্যই একজন বিশেষজ্ঞের কাছে যাবে। আর যে প্রশ্নটা রেখেছিলাম আসলে যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিয়ে আমাদের সমাজে এক ধরনের ট্যাবু রয়েছে যে একজন বিবাহিত নারী কেবলমাত্র এটা খেতে পারবেন এবং কোনোভাবে অবিবাহিত একজন নারী এটাকে ক্যারিও করতে পারবেন না নিজের ব্যাগে, নিজের আসলে আশেপাশে কোনো জায়গায়। এই ট্যাবুটা আসলে কি কারণে? এবং
আপনারা আসলে কি পরিমাণ বেগ পান যখন এই ট্রিটমেন্টটা শুরু করতে চান? সেটাই। খুবই সুন্দর এবং টাইম ডিমান্ডিং একটা কোশ্চেন, কারণ হচ্ছে পিসিওএসে মেইনলি হচ্ছে হরমোনাল যে ইমব্যালেন্সগুলো হয়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, আর ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা কিন্তু হচ্ছে আমার ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের একটা কম্বিনেশন। তো যেই জিনিসটা আমার বডিতে একটা ইমব্যালেন্সিং ওয়েতে বা একটা একটা যেটা ইমব্যালেন্স অলরেডি হয়ে গেছে সেটাকে ব্যালেন্স করার জন্যই কিন্তু আমার একটা হরমোনাল চ্যালেঞ্জ দিতে হয়। তো ওসিপিটা কি হয় মেইনলি, যেটা ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা, তো এটা আমরা ইনফার্টিলিটি আমরা হচ্ছে গর্ভধারণ করব না সেটা হিসেবে কাজ করে, বাট এটার পাশাপাশি কিন্তু পিসিওএস এর যে হরমোনাল ইমব্যালেন্সটা আছে সেটা কিন্তু ব্যালেন্স করার জন্য লাগে। তো এই জিনিসটা আমার মা খালারা অনেক সময় বুঝতে চায় না, বা গার্জিয়ান বুঝতে চাচ্ছে না, যে না আমার মেয়ের তো বিয়েই হয় নাই, কেন আমরা নিব। অ্যাকচুয়ালি এটা আমরা জন্ম নিয়ন্ত্রণের পিল হিসেবে ইউজ করছি না, এটা আমার পিসিওএস এর একটা অন্যতম একটা ট্রিটমেন্ট হিসেবে ইউজ করছি। এবং এটার ব্যাপারে সবার একটু ভুল ধারণাটা ভাঙা উচিত আমি মনে করি। এবং একটা ওষুধ কিন্তু শুধু একটা স্পেসিফিক কোনো রোগের জন্য যে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তা না, আসলে এই একটা ওষুধে কিন্তু আরো বিভিন্ন ধরনের রোগের ট্রিটমেন্ট হিসেবে আমরা কাজ করি। তো নিশ্চয়ই। ওসিপি একটা ইমব্যালেন্সিং যে হরমোনাল জিনিসটা আছে সেটা কিন্তু ব্যালেন্স করে কিন্তু ওসিপিটাই। তো আমরা এই মেনস্ট্রুয়েশন রেগুলেশনটা করার জন্যই কিন্তু আমরা পিলটা সাধারণত 3 মাস থেকে 6 মাস, অনেক সময় 1 বছরও দিয়ে থাকি। নিশ্চয়ই এই জায়গাটাতে অবশ্যই প্রত্যেকটি মা, খালা কিংবা পরিবারের প্রত্যেকটি সদস্য সচেতন হবেন। একদম আলোচনা শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে প্রত্যেকটি নারীকে উপকৃত করবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি দর্শকদের সামনে কিছু জিনিস শেয়ার করতে পেরেছি, এবং আশা করব দর্শকরা সবকিছু শুনে পরামর্শ মেনে চলে ইনশাআল্লাহ ভালোভাবে একটা লাইফ লিড করবে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। চলে যাওয়ার আগে যে সমস্ত নারীরা আমাদের আয়োজনটি দেখছেন, ছোট্ট করে মনের কথা চ্যালেঞ্জ দিয়ে রাখতে চাই, অবশ্যই আপনার হ্যান্ডব্যাগে সোফি যে স্যানিটারি ন্যাপকিনটি আছে সেটি আপনার কিটের সঙ্গে সংরক্ষণ করুন, এবং সেই সাথে পছন্দের একটি স্বাস্থ্যকর খাবার, অবশ্যই সপ্তাহে একটি খাবার অন্তত চুজ করতে ভুলবেন না। সেটি হতে পারে স্বাস্থ্যকর অবশ্যই, এবং পাশাপাশি আপনার পিরিয়ডের তারিখটি ট্র্যাক করা শুরু করুন আজ থেকেই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন।